পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য তো আমাদের চারপাশের জগৎটাকে ঠিকঠাক বর্ণনা করা। কিন্তু আমরা যদি বলি দরজাটায় জোরে ধাক্কা দাও, এ কথাটা কি যথেষ্ট? একেবারেই যথেষ্ট না। মানে কোন দিকে ধাক্কা দিতে হবে সেটা না বললে কি দরজা খুলবে? ঠিক তাই। আর এখানে সাধারণ গণিত আর পদার্থবিজ্ঞানের বর্ণনার মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য তৈরি হয়। আচ্ছা। কিছু জিনিস আছে যাদের পরিচয় দেওয়ার জন্য শুধু একটা সংখ্যাই যথেষ্ট। যেমন ধরুন, দোকান থেকে 2 কেজি আলু কিনলে দোকানিকে তো বলতে হয় না যে উত্তর দিকে মুখ করে 2 কেজি আলু দিন। না না, তা বলতে হয় না। 2 কেজি মানে 2 কেজি, ব্যাস। একদম ঠিক। তাহলে চলুন আজ নবম শ্রেণীর ফিজিক্সের খুব মজার একটা টপিক ভেক্টর নিয়ে আলোচনা শুরু করা যাক। হ্যাঁ। যে রাশিগুলোর দিক আছে আর যাদের নেই, মানে স্কেলার আর ভেক্টরের মধ্যে আসল খেলাটা কোথায়, সেটাই আজ আমরা একটু খুঁটিয়ে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে প্রথমেই ওই সহজ রাশিগুলো দিয়ে শুরু করি, যাদের কোনো দিক লাগে না, মানে স্কেলার রাশি। হ্যাঁ, যে সব ভৌত রাশির পরিচয় দিতে শুধু তার মানই যথেষ্ট, কোনো দিকের প্রয়োজন হয় না, তাদের স্কেলার রাশি বলে। যেমন ভর, দৈর্ঘ্য, আয়তন, শক্তি, উষ্ণতা, কার্য, সময়। এদের যোগ বিয়োগ, গুণ ভাগ সবই আমরা ছোটবেলা থেকে যে সাধারণ পাটিগণিত বা বীজগণিত করে আসছি সেই নিয়মে হয়। আচ্ছা, যেমন ধরুন কোনো পরীক্ষায় বাংলায় 50 আর অঙ্কে 30 পেলে মোট নম্বর হয় 80। এখানে তো কোনো দিকে 50 বা কোন দিকে 30 এই প্রশ্নটা আসেই না। একদম। কিন্তু সব ক্ষেত্রে তো আর জীবন এত সহজ নয়, তাই না? একেবারেই না। আর এখানেই ভেক্টর রাশির প্রবেশ। যেসব ভৌত রাশির মান ও দিক দুটোই আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যারা ভেক্টর বীজগণিত নামে কিছু বিশেষ নিয়ম মেনে চলে, তাদের ভেক্টর রাশি বলে। এক মিনিট, এই শেষ কথাটা খুব জরুরি মনে হচ্ছে। হ্যাঁ, এই তৃতীয় শর্তটাকেই সবাই প্রায়ই ভুলে যায়, কিন্তু এটাই আসল। তার মানে মান আর দিক থাকলেই কোনো রাশিকে ভেক্টর বলা যাবে না, তাকে একটা পরীক্ষাতেও পাশ করতে হবে। একদম। আর সেই পরীক্ষাটাই হল ভেক্টর বীজগণিতের নিয়ম, যেমন ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র। আচ্ছা। এই নিয়মগুলো না মানলে কোনো রাশি ভেক্টর হতে পারে না, তার মান আর দিক দুটোই থাকলেও। ভেক্টর রাশির উদাহরণ তো অনেক আছে: সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন। এদের প্রত্যেকটার ক্ষেত্রেই মান আর দিক দুটোই জরুরি। হ্যাঁ, এবং এরা সবাই ওই বিশেষ নিয়মগুলো মেনে চলে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে যা প্রায় সব ছাত্রছাত্রীর মনেই খটকা লাগায়। বলুন। তড়িৎ প্রবাহ বা কারেন্ট, আমরা তো সার্কিটের ছবিতে স্পষ্ট দেখি যে কারেন্ট ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে বেরিয়ে নেগেটিভ প্রান্তের দিকে যায়। তার মানে এর তো একটা নির্দিষ্ট দিক আছে, আবার মানও আছে, 5 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার। আছে। তাহলে এটা ভেক্টর নয় কেন? এটা তো সেই বিশেষ ব্যতিক্রমী ছাত্রের মতো, যার সব গুণ থাকা সত্ত্বেও তাকে দলে নেওয়া হচ্ছে না। খুব ভালো প্রশ্ন। আর এটা পরীক্ষায় প্রায়ই আসে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার জন্য। তাই নাকি? হ্যাঁ, তড়িৎ প্রবাহ মাত্রার মান ও দিক থাকা সত্ত্বেও এটি একটি স্কেলার রাশি, কারণ এটা ওই তৃতীয় এবং সবচেয়ে জরুরি শর্তটা মানে না। অর্থাৎ ভেক্টর বীজগণিতের নিয়ম একদম, ওটা মানে না। ব্যাপারটা একটু ভেঙে বললে ভালো হয়। ধরুন, একটা বৈদ্যুতিক জাংশনে দুটো তার এসে মিশেছে। একটা তার দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, আর অন্য একটা তার দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। আচ্ছা। তারা যদি একসাথে মিশে একটা নতুন তার দিয়ে বেরিয়ে যায়, তাহলে মোট প্রবাহমাত্রা কত হবে? 3 আর 4 যোগ করে 7 অ্যাম্পিয়ার। ঠিক, সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী 7 অ্যাম্পিয়ার হবে। তার দুটো কোন অ্যাঙ্গেলে বা কোন কোণে এসে মিশেছে তার ওপর কিন্তু মোট কারেন্টের মান নির্ভর করে না। কিন্তু ভেক্টর হলে করত। হ্যাঁ, অবশ্যই করত। দুটো ভেক্টর রাশিকে যোগ করলে তাদের মধ্যবর্তী কোণের ওপর যোগফল বা লব্ধির মান নির্ভর করে। যেহেতু তড়িৎ প্রবাহের যোগফল কোণের ওপর নির্ভর করে না, তাই একে ভেক্টর বলা যায় না। এটা একটা স্কেলার। একটা তীর চিহ্ন বা অ্যারোহেড থাকে। আচ্ছা। ওই সরলরেখাটা দৈর্ঘ্য ভেক্টরের মান বা ম্যাগনিটিউড বোঝায়, আর তীরচিহ্নটা তার দিক বা ডিরেকশন নির্দেশ করে। আর লেখার সময়? লেখার সময় আমরা কোনো অক্ষরের ওপর একটা ছোট্ট তীরচিহ্ন বসিয়ে দিই, যেমন এ এর ওপর তীরচিহ্ন। এটা দেখলেই বোঝা যায় যে এ একটা ভেক্টর রাশি। আমার একটা জিনিস ভাবতে অবাক লাগে, বল একটা ভেক্টর, বেগ আর একটা ভেক্টর, কিন্তু এরা কি একই ধরনের ভেক্টর, নাকি এদের মধ্যেও কোনো ভাগ আছে, যেমন প্রাণীদের মধ্যে স্তন্যপায়ী বা সরীসৃপ থাকে?
দারুণ প্রশ্ন। হ্যাঁ, কাজের সুবিধার জন্য ভেক্টরেরও বিভিন্ন প্রকারভেদ আছে। যেমন ধরুন, দুটো ভেক্টর যদি মানে আর দিকে হুবহু এক হয়, তাদের বলা হয় সমান ভেক্টর। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। আচ্ছা, আর যদি দিকটা ঠিক উল্টো হয়, যেমন আমি 1 পা সামনে গেলাম আর আপনি ঠিক 1 পা পেছনে গেলেন। চমৎকার উদাহরণ। তখনই চলে আসে ঋণাত্মক ভেক্টর বা নেগেটিভ ভেক্টরের ধারণা। আপনার সরণ আর আমার সরণের মান একই 1 পা, কিন্তু দিক ঠিক 180 ডিগ্রি উল্টো। তার মানে এরা একে অপরের ঋণাত্মক ভেক্টর। হ্যাঁ, তবে এখানে একটা শর্ত আছে। 1 মিনিট, তার মানে মানটা হুবহু একই থাকতে হবে। আমি যদি 5 পা সামনে যাই আর কেউ যদি 3 পা পেছনে যায়, তাহলে কি তারা একে অপরের ঋণাত্মক ভেক্টর হবে? না, হবে না। খুব ভালো একটা পয়েন্ট। ঋণাত্মক ভেক্টর হতে গেলে মানটা একদম একই হতে হবে, শুধু দিকটা হবে বিপরীত। আচ্ছা আচ্ছা। আর যদি আপনি সামনেও না যান, পেছনেও না যান, মানে আপনার সরণের মান 0 হয়, তখন তাকে আমরা বলি শূন্য ভেক্টর। 0 ভেক্টর। এর কোনো নির্দিষ্ট দিক নেই নিশ্চয়ই। না, এর কোনো নির্দিষ্ট দিক নেই। আর একটা শব্দ খুব শোনা যায়, একক ভেক্টর। এটা কি জিনিস? একক ভেক্টর বা ইউনিট ভেক্টর হল ভেক্টর জগতের একজন, বলা যেতে পারে নিঃস্বার্থ দিক নির্দেশক, যার নিজের কোনো ওজন বা মান নেই। এর মান সবসময় একক। এর একমাত্র কাজ হল বলা, ওই দিকে যাও। বাহ! আপনি যখন বলেন পূর্ব দিকে 5 কিলোমিটার, তখন এই পূর্ব দিক অংশটা বোঝানোর কাজটাই করে একক ভেক্টর, আর 5 কিলোমিটার হল তার মান। তার মানে একক ভেক্টর মান আর দিককে আলাদা করতে সাহায্য করে। একদম। আচ্ছা, ভেক্টর যে এত রকমের হয় বুঝলাম, কিন্তু এদেরকে নিয়ে কাজ করব কিভাবে? মানে দুটো বলকে যোগ করতে হলে তো সাধারণ পাটিগণিতার মতো 2 আর 2 যোগ করে 4 বলা যাবে না, তাই না? না, একদমই না। এদের জন্য কি আলাদা কোনো গণিত আছে? ঠিক এইখানেই ভেক্টর সাধারণ রাশি থেকে আলাদা হয়ে যায়। এর জন্য আছে নিজস্ব এক জগৎ, যাকে আমরা বলি ভেক্টর বীজগণিত। আর এর যোগের নিয়মটাও খুব মজার। সেই ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্রের কথা বলছেন তো? এগুলোর আসল কার্যবোধটা কি? মানে কখন এগুলো কাজে লাগে? খুব সহজ একটা উদাহরণ ভাবুন। আপনি নদী পার হওয়ার জন্য সোজা সাঁতার দিচ্ছেন, কিন্তু নদীর স্রোত আপনাকে একদিকে ঠেলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো হয়ই। আপনার সাঁতারের গতি একটা ভেক্টর, স্রোতের গতি আরেকটা ভেক্টর। আপনি আসলে কোন দিকে এবং কত জোরে এগোবেন, এই দুটোকে শুধু যোগ করলেই উত্তর পাওয়া যায় না। এখানেই তাহলে ওই সূত্রগুলো কাজে আসে? হ্যাঁ, এখানেই ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র কাজে আসে। এটা আপনাকে আপনার আসল গতিপথ বা লব্ধি ভেক্টরটা খুঁজে বের করতে সাহায্য করে। তার মানে আমার নিজের চেষ্টা আর নদীর স্রোতের মিলিত ফলটাই হলো লব্ধি। একদম। ত্রিভুজ সূত্র বলে, যদি আপনার সাঁতারের ভেক্টর আর স্রোতের ভেক্টরকে একটা ত্রিভুজের দুটো বাহু দিয়ে একই ক্রমে প্রকাশ করা যায়, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে আপনার আসল গতি বা লব্ধিকে প্রকাশ করবে। আর সামান্তরিক সূত্র একই জিনিস বলে? একই কথাই বলে, শুধু ছবিটা একটু অন্যরকম হয়। যোগের ব্যাপারটা তো দারুণ, কিন্তু গুণের ক্ষেত্রে কি হয়? ভেক্টরের গুণও কি আলাদা? হ্যাঁ, এবং আরও বেশি আকর্ষণীয়, দুটো ভেক্টরকে গুণ করলে গুণফলটা একটা স্কেলার রাশিও হতে পারে, আবার একটা নতুন ভেক্টর রাশিও হতে পারে। কি বলছেন? ভেক্টর আর ভেক্টর গুণ করে স্কেলার? এটা কিভাবে সম্ভব? সম্ভব। একে বলা হয় স্কেলার বা ডট গুণফল। এর সবচেয়ে ভালো উদাহরণ হল কার্য। ও, কাজ বা ওয়ার্ক। হ্যাঁ, পদার্থবিজ্ঞানে বল একটি ভেক্টর রাশি, সরণও একটি ভেক্টর রাশি। কিন্তু যখন কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে তার সরণ হয়, তখন কৃতকার্যের পরিমাণ বের করতে আমরা এই দুটি ভেক্টরের ডট গুণফল নিই। আর গুণফল হিসেবে যা পাই, অর্থাৎ কার্য, সেটা একটা স্কেলার রাশি, কারণ কার্যের কোনো দিক নেই, শুধু মান আছে। যেমন 500 জুল। বাহ! আর দ্বিতীয় প্রকারের গুণফল, যেটা গুণ করার পরেও ভেক্টরই থাকে? সেটাকে বলে ভেক্টর বা ক্রস গুণফল। এই ক্ষেত্রে দুটি ভেক্টর রাশির গুণফল একটি নতুন ভেক্টর রাশি হয়, যার দিক হবে ওই দুটি ভেক্টর যে তলে আছে তার উপর লম্বভাবে। এটার একটা উদাহরণ? এর একটা দারুণ উদাহরণ হল দরজার কবজা বা বোতলে ছিপি ঘোরানো। আপনি যখন দরজার হাতলে বল প্রয়োগ করেন, দরজাটা একটা অক্ষের চারপাশে ঘুরতে থাকে। আচ্ছা। আপনার বল একটা ভেক্টর, হাতলের অবস্থান আর একটা ভেক্টর, আর এদের ক্রস গুণফলের ফলে যে ঘূর্ণন তৈরি হয়, মানে যাকে টর্ক বলে, সেটাও একটা ভেক্টর। এর দিকটা হয় ঘূর্ণন অক্ষ বরাবর। বাহ!
তার মানে স্কেলার গুণ আমাদের বলে দুটো ভেক্টরের প্রভাবে কতখানি শক্তি তৈরি হলো, আর ভেক্টর গুণ বলে তাদের প্রভাবে কোন দিকে একটা ঘূর্ণন তৈরি হলো। খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন, ঠিক তাই। চলুন এবার এই ধারণাগুলোকে আরও মজবুত করার জন্য এমন দুটো জোড়া রাশির কথা বলি যা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রায়শই একটা বিভ্রান্তি তৈরি হয়। নিশ্চয়ই। প্রথমটা হলো দূরত্ব আর সরণ। হ্যাঁ, এটা একটা ক্লাসিক কনফিউশন। দূরত্ব হল কোনো বস্তু কতটা পথ অতিক্রম করল তার মোট দৈর্ঘ্য। এটা একটা স্কেলার রাশি। মানে আমি যে পথে গেলাম সেই পুরো পথের দৈর্ঘ্য। একদম। ধরুন আপনি বাড়ি থেকে বেরিয়ে আঁকাবাঁকা পথে 2 কিলোমিটার হেঁটে একটা দোকানে গেলেন। তাহলে আপনার অতিক্রান্ত দূরত্ব হল 2 কিলোমিটার। আর সরণ? সরণ হল আরও বেশি স্মার্ট একটা ধারণা। সে এত আঁকাবাঁকা পথের ধার ধারে না। সরণ হল আপনার যাত্রার শুরুর বিন্দু আর শেষের বিন্দুর মধ্যে সবচেয়ে ছোট, মানে সরল রৈখিক দূরত্ব। ও, স্ট্রেট লাইন ডিস্টেন্স। হ্যাঁ, আর এটা একটা ভেক্টর রাশি, কারণ এর একটা নির্দিষ্ট দিক আছে, শুরুর বিন্দু থেকে শেষের বিন্দুর দিকে। একটা উদাহরণ দিলে খুব ভালো হয়। অবশ্যই। ধরুন আপনি একটা 400 মিটারের বৃত্তাকার দৌড়ের ট্র্যাকে এক বিন্দু থেকে দৌড় শুরু করে পুরো এক চক্কর ঘুরে আবার আগের জায়গাতেই ফিরে এলেন। এক্ষেত্রে আপনার অতিক্রান্ত দূরত্ব কত? 400 মিটার। ঠিক, কিন্তু আপনার সরণ কত? যেহেতু আমি যেখানে শুরু করেছিলাম সেখানেই শেষ করেছি, তাই শুরুর বিন্দু আর শেষের বিন্দুর মধ্যে তো কোনো দূরত্বই নেই। তার মানে সরণ শূন্য? একদম। আর এখান থেকেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। আমি আপনি কি বলবেন? তার মানে কি সরণের মান সবসময় দূরত্বের থেকে ছোট বা তার সমান হবে? এর থেকে বড় হওয়া কি সম্ভব? কখনোই না, কারণ সরণ হল দুটি বিন্দুর মধ্যে ন্যূনতম বা সরল রেখিক দূরত্ব, আর দূরত্ব হল আপনি যে কোনো আঁকাবাঁকা পথে যেতে পারেন। তাই সরণের মান দূরত্বের থেকে বড় হওয়া অসম্ভব। দারুণ। ঠিক একই রকম আরেকটা জোড়া হল দ্রুতি আর বেগ। স্পিড এবং ভেলোসিটি। এদের পার্থক্যটাও তাহলে দূরত্ব আর সরণের মতোই হবে? একদম তাই। দ্রুতি হল দূরত্ব পরিবর্তনের হার, মানে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায়। যেহেতু দূরত্ব একটা স্কেলার রাশি, তাই দ্রুতিও একটা স্কেলার। ঠিক। আমরা যখন গাড়ির স্পিডোমিটারে দেখি কাঁটারটা 60 কিমি ঘণ্টাতে রয়েছে, তখন আমরা গাড়ির দ্রুতি দেখি। স্পিডোমিটার কিন্তু বলে না গাড়িটা কোন দিকে যাচ্ছে। আর বেগ? বেগ হল সরণ পরিবর্তনের হার, অর্থাৎ মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায়। আর যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, তাই বেগও একটা ভেক্টর রাশি। এর মান আর দিক দুটোই আছে। তাই যখন একজন পাইলট বলেন তিনি ঘণ্টায় 900 কিলোমিটার বেগে বিমান চালাচ্ছেন, তাকে এটাও বলতে হয় যে তিনি কোন দিকে বিমানটি চালাচ্ছেন, যেমন পূর্ব দিকে। দিক ছাড়া বেগের ধারণা অসম্পূর্ণ। একদম। তার মানে এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এর মূল কথাটা হল ভৌত রাশিকে সঠিকভাবে বুঝতে গেলে শুধু তার কতটা মানে মান জানাই যথেষ্ট নয়, তার কোন দিকে মানে দিক, এবং সেটি কোন নিয়ম মেনে চলে, অর্থাৎ ভেক্টর বীজগণিত, সেটাও জানা সমানভাবে জরুরি। ঠিক। এখানেই ভেক্টর রাশির আসল ক্ষমতা আর গুরুত্ব। একদম ঠিক। তাই ছাত্রছাত্রীদের জন্য আমার চূড়ান্ত পরামর্শ হল কোনো রাশি ভেক্টর হবে কিনা তা নিশ্চিত হতে সবসময় 3টে জিনিস পরীক্ষা করে নিতে হবে। 3টে জিনিস কি কি? তার মান আছে কি, তার নির্দিষ্ট দিক আছে কি, এবং সবচেয়ে জরুরি সেটি কি ভেক্টর বীজগণিতের সূত্র মেনে চলে। এই 3টি প্রশ্নের উত্তরই হ্যাঁ হলে তবেই রাশিটি ভেক্টর। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমরা স্কেলার আর ভেক্টর নিয়ে অনেক দীপ্ত আলোচনা করলাম, কিন্তু যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। বেশ তো। আমরা তো রাশিকে দুটো ভাগে ভাগ করলাম, কিন্তু আপনারা কি জানেন পদার্থবিজ্ঞানে এমনও রাশি আছে যা স্কেলার বা ভেক্টর কোনোটিই নয়? যেমন পীড়ন বা স্ট্রেস, একে বলা হয় টেন্সর রাশি। টেন্সর? হ্যাঁ, এটি ভেক্টরের থেকেও একটি জটিল এবং বহুমাত্রিক ধারণা, যা ভবিষ্যতে উচ্চতর পদার্থবিজ্ঞানে জানার সুযোগ হবে। ঠিক তাই। এটা শুধু এটাই প্রমাণ করে যে ভৌত রাশির জগৎ আমাদের কল্পনার থেকেও অনেক বেশি বৈচিত্র্যময় এবং আকর্ষণীয়। স্কেলারের একমাত্রিক জগৎ থেকে ভেক্টরের দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক জগতে আসাটাই কতটা রোমাঞ্চকর। ভাবুন তো টেন্সরের বহুমাত্রিক জগৎটা কেমন হতে পারে। এটা নিয়ে ভাবার মতো একটা বিষয়, তাই না?